যেখানে পথ শেষ হয় না সেখানে শুরু হয় আমার ভ্রমণের গল্প। আজ আমরা চলেছি উত্তরবঙ্গের এক অপূর্ব ঐতিহ্য আলতা দিঘির পথে। বাইক, রাস্তা আর চোখে অপার সৌন্দর্য, এই হলো আমার জার্নি। আমরা বর্তমানে রয়েছি মহাদেবপুর বাজারে এবং আমাদের গন্তব্য হচ্ছে আলতা দিঘি জাতীয় উদ্যান। আর মাত্র 10-12 কিলো হবে জাতীয় উদ্যান ঘুরে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো জগদ্দল মহাবিহার। আলতা দিঘি যাওয়ার পথেই আমরা সন্ধান পাই এই জগদ্দল মহাবিহারটির। এক সময়ের প্রাচীন বৌদ্ধ বিশ্ববিদ্যালয়। 11 শতকে পাল রাজা রামপাল এটা তৈরি করেন, যেখানে শিক্ষা, গবেষণা আর বৌদ্ধ গ্রন্থ অনুবাদ হতো। এখানে বসেই অনুদিত হতো তন্ত্র ও বৌদ্ধ দর্শনের অসাধারণ সব জ্ঞান। আজ এটা নীরব, কিন্তু ইতিহাসে এটা বাংলার গৌরবের এক উজ্জ্বল চিহ্ন। আজ আমরা গর্ব করি হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয় নিয়ে, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1636 সালে, মাত্র 400 বছর আগে। কিন্তু জানো কি, বাংলার মাটিতে জগদ্দল মহাবিহার তৈরি হয়েছিল প্রায় 900 বছর আগে, 11 শতকে পাল রাজা রামপালের হাতে। এটা ছিল বৌদ্ধ জ্ঞানচর্চার কেন্দ্র, যেখানে গবেষণা, গ্রন্থ অনুবাদ আর আন্তর্জাতিক শিক্ষার ধারা চলত। হার্ভার্ড যেমন আজকের গর্ব, জগদ্দল ছিল সে সময়ের আলোকবর্তিকা, যা প্রমাণ করে আমরা পিছিয়ে ছিলাম না, আমরা একসময় অগ্রদূত ছিলাম। তো এই ছিল সেই বৌদ্ধ বিহারটি। এটি বিশ্ববিদ্যালয় ছিল এবং যতটুকু আমরা দেখতে পাচ্ছি এটি যদি সম্পূর্ণ খনন করা যেত তাহলে আরও দৃশ্যমান হতো এই বৌদ্ধ বিহারটি। আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে এগোই এবং চলুন। এটা হচ্ছে খ্রিস্টানদের চার্চ এবং যদি এই পাশে যদি দেখি, আলতা দিঘি যাওয়ার পথে আমরা একটি খ্রিস্টানদের কবরস্থান, কি বলে এটাকে ভাই, কবরস্থান সম্ভবত খ্রিস্টানদের কবরস্থান আমরা দেখতে পাচ্ছি। এবং খ্রিস্টানদের যে লোগো, সেই লোগো চিহ্নিত বিভিন্ন সিম্বল আমরা দেখতে পেলাম। আসলে আপনারা এখানে আসলে আপনারাও কিন্তু এই দৃশ্যগুলো উপভোগ করতে পারেন। এই যে এটা হচ্ছে বাংলাদেশের অংশ এবং এখানে তো মানুষ সাধারণভাবে গ্রামের মানুষ পুকুরে চাষবাস করছে। এবং আমরা যদি ডান পাশে তাকাই তাহলে ডান পাশে কিন্তু এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার এবং ইন্ডিয়ান বর্ডারের অংশ আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন ওই যে দূরে তার কাটা লাইন, ওটাই ভারতের সীমান্ত। আর আমি যেটা দিয়ে যাচ্ছি এটা বাংলাদেশের অংশ। এই দুই দেশের মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখছেন ওটাকে বলে শূন্য রেখা বা নো ম্যানস ল্যান্ড। এই রেখার উপর কোনো স্থাপনা, ঘর বা দেয়াল বানানো একদম নিষিদ্ধ। আন্তর্জাতিক নিয়মে এটা স্পষ্টভাবে বলা আছে। এভাবেই একসাথে চলে দুই দেশের সীমান্ত, আর আমরা চলছি প্রকৃতির গভীরে আলতা দিঘির পথে। এই বর্ডার বাংলাদেশ, কালুপাড়া সীমান্ত ফাঁড়ি, পত্নীতলা ব্যাটালিয়ন 14 বিজিপি। সো এখান থেকেই কিন্তু এই এরিয়ার সব কিছু নিয়ন্ত্রণ করা হয়। আসলে সামনে হয়তো ভারতের বর্ডার এরিয়া রয়েছে। চলুন আমরা সামনে এগোই এবং আপনাদের সাথে সেই ভিউ শেয়ার করি। ওই যে উই পোকার মাটির ভিটা,
বা বাড়ি ঘর তাদের। এবং সামনে আরো কয়েকটি আছে। আচ্ছা, ভিতরে কি হয় বিপকার শুধু? আমরা আরো সামনে এগোনোর চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব। এটা হচ্ছে সেই ইন্ডিয়ার বর্ডার এরিয়া এবং এটা হচ্ছে বাংলাদেশের এরিয়া। আমরা বাংলাদেশের এরিয়াতে অবস্থান করতেছি এবং ওই তার কাটা পার হলেই কিন্তু হচ্ছে ইন্ডিয়া। এবং আমি আর সামনে না আগাই, কারণ ওই সামনে যে পিলারটুকু দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বর্ডারের এরিয়া বা শূন্য রেখা। ওই অংশটুকু পার হওয়া আসলে রিস্ক, কারণ ইন্ডিয়ার বিএসএফ এর উপর তো আমাদের কারো বিশ্বাস নেই। তারা তো যে কোনো সময় বাঙালিকে দেখলেই গুলি করে, নাকি ভাই? হ্যাঁ, রিস্কি। আমার এই যে ভাই ব্রাদার্সরাও এই এরিয়ার সামনে এখানে আসতেই তারা ভয় পাচ্ছিল যে হায় হায় কি যেন কি হয়ে যায়, গুলি যেন করে না ফেলে। আসলে মানে আতঙ্কে, বাঙালি আসলে আতঙ্কে থাকে যে কখন কি হয়। এরিয়া ক্যাম্পের আশেপাশে যারা থাকে এই গ্রামবাসীরাও পর্যন্ত আতঙ্কে থাকে আমরা যেন এইটুকু পার না করে ফেলি ভুলবশত। এগুলো হচ্ছে দুই দেশেরই আছে এবং এটা হচ্ছে মানে শূন্য রেখা। এটা হচ্ছে কি ভাই, কলকাতা নাই এটা পার হইলে নাকি? হ্যাঁ, মেঘা, মালদা বলতে ওটা হচ্ছে ওইদিকে কি কলকাতা নাকি ভিতরে? তাহলে এটুকু অংশ কি কোন দিকে পড়তেছে? এটা মালদা না? যাই হোক, ওটা ইন্ডিয়ার হচ্ছে ওই অঞ্চলের নাম হচ্ছে মালদা সম্ভবত। আমাদের রক্সি ভাই আমাকে যা বললো, রক্সি ভাই হচ্ছে খুবই একটু সেন্সিটিভ এরিয়া এবং আতঙ্কে মনে হচ্ছে কখন কি হয়ে যায়, কখন গুলি চলে আসে আমাদের আক্রমণ করে বসে। ভয় তো লাগে। আসলে দুই দেশের সম্পর্ক হওয়া উচিত ছিল বন্ধুত্বপূর্ণ এবং আমাদের এরকম সাহস রাখা উচিত ছিল যে আমরা যে তাদের বাহিনীর সাথে আমরা হাত মেলাবো, তাদের সাথে কথা বলবো, তাদের ভাষাগত বৈচিত্র্য সম্পর্কে আমরা ধারণা নিব। এরকম হওয়া উচিত ছিল না ভাই? আসলে ভাই কি আপনি আতঙ্কে রয়েছেন? ভাই আবার বলছে আচ্ছা ঠিক আছে চলো আমরা দিঘিতে যাই। হ্যাঁ ঠিক আছে, আমরা তাহলে আছে দিঘি এগোই, আলতা দিঘি, যেটা দেখার জন্য এসেছিলাম। দিঘিটা দেখে আর বনটা দেখে। এই যে দেখছেন এটা আলতা দিঘি। একসময় ছিল পানি ভরা প্রাণবন্ত একটা দিঘি, কিন্তু এখন পানি প্রায় শুকিয়েই গেছে। প্রকৃতি কাঁদে, অথচ আমরা দেখি না। জলবায়ু পরিবর্তন, পানি ব্যবস্থাপনার অভাব, এই সৌন্দর্য আজ হারিয়ে যাচ্ছে আমাদের চোখের সামনেই। প্রশ্ন একটাই, আর কত দেখব হারিয়ে যেতে, আর কত চুপ থাকব? একসময় এই দিঘি জলে ভরা ছিল, পাখির ডাক, মানুষের হাসি, আর পানির নিচে খেলা করা ছোট মাছ সব ছিল এখানে। আজ শুধু নীরবতা আর ফাটল ধরা মাটি। পানি নেই, অথচ ইতিহাস আছে, স্মৃতি আছে, ব্যথা আছে। আলতা দিঘি কাঁদে, কিন্তু আমরা শুনি না। প্রকৃতি কখনো হুট করে বদলায় না, আমরাই বদলে দিই ওর গতি, ওর কান্না। এ শুকনো দিঘি যেন একটা আয়না, যেখানে আমরা দেখতে পাই কেমন করে আমরা নিজেরাই শিকড় শুকিয়ে দিচ্ছি। এই মাটির ফাটলে লুকিয়ে আছে ভবিষ্যতের হুমকি। যদি এখনোই না জাগি, কাল হয়তো এই দিঘি থাকবে কেবল ছবিতে। প্রকৃতির এই অপার সৌন্দর্য তো উপভোগ করলাম, কিন্তু দুঃখ বিলাস শুনিয়ে দিল এই দৃশ্য আমায়। যাই হোক, আমরা না হয় এখন একটু বাইক রাইডিং থেকে ঘোড়া রাইডিং এর মজাই নিয়ে আসি। সময় যেন একটু পিছিয়ে গেল। এই যে আমি ঘোড়ায়, বাতাসে উড়ে যাচ্ছে ধুলো আর স্বাধীনতার ঘ্রাণ। এটাই তো প্রকৃত ভ্রমণ, যেখানে শুধু গন্তব্য না, প্রতিটা মুহূর্তই হয়ে ওঠে একটা গল্প। মাটির কাঁপন, ঘোড়ার ছুট, আর চোখের সামনে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার সৌন্দর্য। এই অনুভূতির কোনো বিকল্প নেই। এটা শুধু রাইড না,
এটা একটা ফিলিং, একটা স্বাধীনতা। ঘোড়ায় উঠেই নিজেকে রাজপুত মনে হচ্ছিল, কিন্তু ঘোড়া ভাই তো রাজনীতি বোঝে না। এক ধাক্কায় মনে করিয়ে দিলাম, সাবিত নামো নিচে। আলতা দিঘি যাওয়ার পথে একটা জিনিস আমার মন ছুঁয়ে গেল, এই চার্চটা। এটা শুধু একটা ধর্মীয় স্থান না, এটা হলো বিশ্বাস, ভালোবাসা এবং সহনশীলতার প্রতীক। বাংলার মাটিতে যেমন মসজিদ আছে তেমনই গির্জাও আছে, সবাই মিলে পাশাপাশি সম্মানে বাঁচি। এই তো আমাদের প্রকৃত শক্তি। এই চার্চের মধ্যে ঢুকে মনে হচ্ছিল শান্তি যেন এখানে জমে আছে শত বছর ধরে। নীরবতা, প্রার্থনা আর চারপাশের প্রকৃতির ছোঁয়ায় মনে হচ্ছিল সময় একটু থেমে গেছে। ধর্ম যাই হোক, হৃদয়ের শান্তি সবার এক। এটাই বাংলার সৌন্দর্য। এই চার্চে আছেন কিছু ব্যক্তি যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের ধর্ম এবং মানুষের সেবায়। তারা এখানে থাকেন, প্রার্থনা করেন এবং সেবামূলক কাজে সময় কাটান। শান্তি, শৃঙ্খলা এবং নীরবতা তাদের জীবনের মূল মন্ত্র। তাদের দেখে মনে হয় নীরব জীবনও কত গভীর হতে পারে। এখানে শান্তির তালে জীবনের গল্প বলা হয় নীরবতায়। এমন এক পৃথিবী যেখানে শব্দের চেয়ে গভীরতা আরও বেশি। এভাবে জীবনের ছোট ছোট মুহূর্তগুলো একসাথে মিলিয়ে নতুন অভিজ্ঞতার সৃষ্টি হয়। এখন আমি এখান থেকেই বিদায় নিচ্ছি, তবে স্মৃতির পাতায় থাকবে এই মুহূর্ত।